আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের এই পর্বে দিনাজপুর বোর্ড ২০২৫ সালে আসা ১৪ চ্যাপ্টারের উপর একটা সৃজনশীল নিয়ে আমরা সমাধান করব। প্রশ্নটা ছিল আমাদের PQR এবং DEF দুইটা আমাদের সদিশ কোণী ত্রিভুজ। তার মানে এদের তিনটা কোণের সাথে তিনটা কোণের মানের মিল আছে, কিন্তু এটা বাহুর সাথে মিল আছে কিনা এরকম কোনো কথা বলা নাই, তার মানে সর্বসম না। এবার বলো PM রেখা অংশ PQR এর অন্তস্থ কোনো P বিন্দুকে সমদ্বিখণ্ডিত করে। একটা বাহু আছে, অর্থাৎ যে কোনো একটা কোণকে কোণ সমদ্বিখণ্ড একটা দেওয়া আছে। সেই কোণটা আমাদের কিউ কোণকে সমান ভাগে ভাগ করবে একটা যেটা আছে PM রেখা অংশ PQR ত্রিভুজের ভিতরে আমাদের P কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। এরপর আরেকটা কথা আছে, কিউআর বাহুকে এম বিন্দুতে ছেদ করবে। যে বাহুতে বিন্দুতে ছেদ করে সেটা আমাদের বলে দেওয়া থাকলো। এটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে বাকি মাত্রা সমাধান করব। ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া থাকলো সেটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। যে 11 সেন্টিমিটার স্কেলে 11 সেন্টিমিটার নিতে হবে, একটা বাহু থাকবে, সেই বাহুটাকে 5:3 অন্তর্বিভক্ত করতে হবে। অন্তর্বিভক্ত খেয়াল রেখো, বহির্বিভক্ত থাকলে নিয়মটা আলাদা, এটা করতে হবে। এরপরে খ নম্বর প্রশ্ন আছে, ত্রিভুজ PQR এর ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে QM এবং MR সমান PQ/PR। এটা তো এই কথাগুলো আসলে এখান থেকে দেখতে যতটা কঠিন লাগে, আমাদের আসলে চিত্র এঁকে এই ব্যাখ্যাটা দেওয়া সবচেয়ে সহজ হয়। তো আমরা একে একে সমাধান করি। এখানেও গ নম্বরে যে প্রশ্ন আছে সেটা সমাধান করব। শুরুতে আমরা ক নম্বরের সমাধানে চলে যাই। এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমি রেড কালার দিয়ে দেখাই যে আমি চাইলে 11 সেন্টিমিটার, জাস্ট 11 সেন্টিমিটার, এখান থেকে আমি 11 সেন্টিমিটারটা বাহু নিতে পারি। আবার তুমি যদি চাও একটা রশ্মিও নিতে পারো, যে এই যে বাহুটা আমি যদি চাই জাস্ট 11 সেন্টিমিটার, স্কেল দিয়ে আমি 11 সেন্টিমিটারই নিব। অথবা তোমার যদি মনে হয় বড় একটা রশ্মি নিব, সেখান থেকে আমি ধরলাম এটা হলো এ বিন্দু, এ তারপরে হলো বি, এই বি এইটা সমান আমরা 11 সেন্টিমিটার নিব, সেটাও তুমি করতে পারো। এই যে বাহুটা আসছে সেটাকে কত অনুপাতে বিভক্ত করতে হবে? 5:3 অনুপাতে বিভক্ত করতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল ড্র করব আন্দাজে। তো র্যান্ডমলি একটা অ্যাঙ্গেল আমরা ড্র করলাম, যেটাকে আমরা দিলাম হলো একটা বিন্দু দিলাম। এখন এই জায়গায় তুমি সেন্টিমিটারে করতে পারো, ইঞ্চিতেও করতে পারো, যে কোনো একটা করতেই হয়। খুব বেশি বড় যেন না হয়, যেন দাগের বাইরে চলে যায়। তো এটা যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে আমরা করতে পারি। আমরা কি করব, একটা 5 সেন্টিমিটার নিয়ে এই অংশটা আমরা এমনভাবে নিব যেন এটা আমাদের 5 সেন্টিমিটার আসে। এইটা আমি ই বিন্দু পর্যন্ত 5 সেন্টিমিটার নিলাম। আবার ই থেকে শুরু করে সি পর্যন্ত এমনভাবে নিব যেন এটা আমাদের 3 সেন্টিমিটার আসে। এরকম করে আমি আরেকটা বাহু নিব। মানে এইখানে আমি এই সমান 5 সেন্টিমিটার, কাটা কম্পাস দিয়ে এখানে ইসি সমান 3 সেন্টিমিটার এটা নিলাম। এরপরে যে কাজটা করব, এটা হলো শুধুমাত্র একটা স্কেল দিয়ে এটা আমি যোগ করে দিলাম, অর্থাৎ সিবি আমি যোগ করে দিলাম। সিবি যখন যোগ করে দিলাম তখন কিন্তু সি এর এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এই অ্যাঙ্গেলটাই আমি এখানে যে ই বিন্দু আছে, ই বিন্দুতে আমি কপি করব। অর্থাৎ এই বিন্দুতে আমরা সি এর সমান একটা কোণ আঁকবো। অথবা আমরা বলতে পারি ই বিন্দু দিয়ে সিবি এর সমান্তরাল আমরা একটা ইডি বা যে কোনো একটা, আমি ধরলাম এটা ডি, এই একটা সমান্তরাল রেখা আঁকবো। তো সমান্তরাল রেখা আঁকা আর কোণকে কপি করা দুইটা আমাদের একই জিনিস হয়। অর্থাৎ এখানে আমি কি করব, কোণ কিভাবে করি, এখানে কাটা কম্পাসে কাটাটা বসায় আন্দাজে একটা বৃত্তচাপ, যে বৃত্তচাপটা দিব সেই বৃত্তচাপটা এখানে আমরা ড্র করব। এরপরে এই কাটা কম্পাস দিয়ে এই মাপটা, শুধুমাত্র এই ডিফারেন্সটা আমরা কেটে নিব। ধরলাম এটা এখানে গেল, এটা যোগ করলে আমাদের এই যে ডি বিন্দুতে পাওয়া গেল। তাহলে আমরা দুইভাবে বলতে পারি। আমি বলতে পারি যে ই বিন্দু দিয়ে সিবি এর সমান্তরাল ইডি আঁকি, অথবা বলতে পারি সি বিন্দুতে যে কোণ আছে অর্থাৎ সি কোণের, এটাকে আমরা বলতে পারি এ সি বি এর সমান করে এ ই ডি অঙ্কন করি। একটা সরলরেখার উপরে কোণের সমান কোণ আঁকলে এমনি সেটা সমান্তরাল হয়। তাহলে তুমি কোণের সমান কোণ আঁকছো সেটা বললেও হবে, সমান্তরাল রেখা আঁকছো সেটা বললেও হবে। এইটা আমি করে দিব। তো যেহেতু দুইটার কথার মিনিং একই রকম হয়, তোমরা ভাষাটা সংক্ষিপ্ত করার জন্য তুমি বলতেই পারো যে এই বিন্দু দিয়ে আমি বিসি এর সমান্তরাল ইডি অঙ্কন করি। কিভাবে অঙ্কন করছি সে ব্যাখ্যাটা তোমার না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এভাবে আমরা কোণ আঁকলাম। যখন কোণ আঁকবো তখন দেখবো যে এই যে দুইটা বাহু পাওয়া গেছে না, এই দুইটা বাহুর মধ্যে রেশিওটা এমন হয়েছে যেন এরা 5:3 অনুপাতে ভাগ হয়। সেই ব্যাখ্যাটাই আমাদের এখানে দেওয়া আছে, যে কিভাবে আমরা অঙ্কন করলাম সেম কথাটা এখানে দেওয়া আছে। তুমি তোমার মতো করে যে কোনোভাবে ব্যাখ্যা করতে পারো, কোণের সমান কোণ আঁকবে বা সমান্তরাল রেখা আঁকবে, কি করবে সেটা বলে দিতে পারো। হাতে যদি সময় কম থাকে তাহলে এইখানে আমি যে ডেসক্রিপশনটা দিয়েছি সেটা না দিলেও খুব একটা প্রবলেম নাই, কারণ ক নাম্বার আসলে চিত্রটাই মুখ্য, এর জন্য বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। তবে খ অথবা গতে আসলে এই ব্যাখ্যাটা বিস্তারিত দেওয়া অবশ্যই প্রয়োজন। অথবা কোনো একটা রেখাকে বলল, যে একটা রেখা দিয়ে তোমাকে বলল যে এই একটা রেখা দেওয়া আছে, আমাদের শুরুতে যে রেখাটা ছিল এই একটা রেখা দেওয়া আছে, এটাকে 3:2 অনুপাতে ভাগ করো। ভাগ করে ধরলাম আমাদের এটা ডি আসছে, এইটা আমি জ্যামিতিক ওয়েতে আমি ভাগ করলাম যে এই যে বাহুটা আছে এডি আর হলো বিডি। কিভাবে আমি করছি সেটা বললাম না, ধরো করছি।
মানে আমাদের 3:5:3 অনুপাতে ভাগ করতে হবে। তো বললো বড় টুকরাটাকে তুমি দৈর্ঘ্য ধরো, ছোট টুকরাকে তুমি প্রস্থ ধরো, ধরে একটা আয়ত লেখো আঁকো। তার মানে এইখানে কিন্তু আমার মেইন ফোকাসটা হলো আয়ত লেখোটা আঁকা। বাহুগুলো কোথা থেকে পাবো? একটা বাহুকে 3:2 অনুপাতে ভাগ করব। এই ম্যাথটা যদি খ নাম্বার বা গ নাম্বারেও আসে তাহলে আমি সেক্ষেত্রে কি করব? শুধুমাত্র অঙ্কন করব, অঙ্কনের ডেসক্রিপশন দিব না, বাহুগুলো নিয়ে আমি বাকি ড্রয়িংটা করব, ওইখানে ব্যাখ্যা দিব ওইটা কিভাবে করছি, কিন্তু এটা সম্বন্ধে ব্যাখ্যা দিব না যদি এটা অপশনাল হিসাবে আসে, এখান থেকে ইনফরমেশন নিয়ে অন্য কিছু করতে। কিন্তু যদি শুধু এই ম্যাথটাই আসে আমাদের খ নাম্বারে গ নাম্বারে শুধুমাত্র একটা বাহুকে 3:2 অনুপাতে 5:6 অনুপাতে ভাগ করো, সেক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা এবং চিত্র দুইটাই খুব সুন্দরভাবে প্রকাশ করতে হবে। তবে খেয়াল রাখবে ব্যাখ্যা যাই হোক চিত্রটা যেন সুন্দর হয়। পরবর্তী প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা যেটা আছে আমাদের এখানে চিত্র থেকে দেখি একটা ত্রিভুজ আছে পি কিউ আর, একটা ত্রিভুজ আছে। তাহলে শুরুতে খেয়াল রেখো যে আমি কোন ত্রিভুজটা ড্র করছি, যে এই ত্রিভুজ কোনটা আমাদের শুধুমাত্র শুরুতে প্রশ্নের শুরুতে আমাদের রেড কালার যেটা দেখতে পাচ্ছ এইটা, এই একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজে পি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে এরকম কোন একটা বাহু আছে। তো পি কোণ মানে কোনটা? এই কোণটা ধরে নিলাম এই কোণটা হলো 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করছে একটা রেখা, সেই রেখাটার নাম আবার পিএম। প্রশ্নই বলে দিছে যে আমাদের কোনো একটা রেখা আমাদের পিএম রেখা, এই যে কিউ আর এটা হলো আমাদের কিউ, এই কিউ এবং আর যে বাহুটা আছে এই বাহুকে যে আমাদের ছেদ করলো সেই ছেদ বিন্দুর নামটা হলো এম। তাহলে পি এম এটা এমন একটা বাহু যে বাহুটা হলো আমাদের দুইটা সমান কোণে বিভক্ত করেছে। ধরে নাও এইটা যদি আমাদের 30 ডিগ্রি কোণ হয় তাহলে এটাও আমাদের 30 ডিগ্রি কোণ, এরকম একটা কিছু কথা বলে দিল। এখন আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কিভাবে কিউ এম এবং এম আর। কিউ এম কোনটা? এই যে আমাদের কিউ এম আর এই যে আমাদের এম আর, এই দুইটা বাহুর অনুপাত কি হবে? কিউপি। কিউপি মানে হলো আমি 3 দাগ দেওয়া দেখাচ্ছি, এই কিউপি বাহুটা আর হলো সাথে পি আর বাহুটা, এই তিনটা বাহু। অন্যভাবে বলতে পারি আমাদের একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের আমি যদি কোনো কোণ সমদ্বিখণ্ডক আঁকি তাহলে ভূমির সাথে যে দুইটা টুকরা হলো এই দুইটা টুকরার অনুপাত, যে কোণকে ভাগ করলাম ওই দুই কোণের দুই পাশে যে বাহুটা আছে এই দুইটা বাহুর অনুপাতের পরস্পর সমান। তোমরা যদি না বুঝে থাকো এখান থেকে আমি আরেকটা ছবি ড্র করি, সেখান থেকে বুঝে নাও। এই ত্রিভুজটার দিকে তাকাও, আমি ধরে নিচ্ছি যে এইখানে একটা কোণ আছে যে কোণটার নাম হলো পি। পি কোণকে আমি সমান দুই ভাগে ভাগ করলাম, যদি এখানে দেখা যাচ্ছে না সমান, ধরে নাও যে এটা আমাদের এক্স ডিগ্রি এটা আমাদের এক্স ডিগ্রি, আমি সমান দুই ভাগে ভাগ করেছি। তাহলে এখানে আমাদের এই বিন্দুটা ধরলাম এটা হলো আমাদের কিউ বিন্দু। তো এই কিউ বিন্দুতে আমাদের পি কিউ রেখাটা যখন আমি ড্র করলাম, এই পি কিউ রেখাটা কিভাবে আসছে? যখন আমি এই পি কোণকে সমান দুই ভাগে ভাগ করলাম। তাহলে নিচে আমাদের একটা বাহু আসছে, ধরলাম এই বাহুটা হলো আমাদের এম আর এই বাহুটা হলো এন। তাহলে এই দুইটার অনুপাত, সরি এটা এন হবে, তাহলে এই এম আর হলো এন এর অনুপাত, অর্থাৎ দুইটা ভূমির অনুপাত কি হবে? যে কোণকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে তার দুই পাশে দুই বাহু আছে, এক পাশে আছে মনে করে এটা আমাদের কিউ, এক পাশে আছে আমাদের পি কিউ। এই বাহুটাকে আমি ধরলাম হলো এ, তার মানে এই অনুপাতটা হবে এ, আর এই বাহুটা ধরো এটা আমাদের আছে হলো বি, তাহলে এই বি, এই অনুপাতটা সমান হবে। অর্থাৎ যদি কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে ভূমির সাথে যে দুইটা বাহু তৈরি হয় সেই দুইটা বাহুর অনুপাত এবং যে কোণকে তৈরি করা হয় ওই দুই কোণের পাশে যে দুই বাহু আছে এদের অনুপাতটা পরস্পর সমান। এই প্রমাণটা আমাকে এখানে শো করতে হবে। প্রমাণের লেখাটা আমার নিচে আছে, আমি এখান থেকে শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে এই প্রমাণটা আমরা কিভাবে করব। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সত্য, সেই সত্য ইনফরমেশনের উপর বেস করব। যেমন আমাদের প্রথমে আমি যদি এইভাবে চিন্তা করি যে এইটা তো আমাদের একটা সরলরেখা, এই অঙ্কনের সময় আমরা যেটা করতে পারি, এই যে আমাদের ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটা মূলত ছিল হলো এতটুকু একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এরকম ত্রিভুজে আমরা কি করলাম, এটা হলো পি এম, এটা হলো পি আর এটা হলো এম। এই যে আমাদের একটা বাহু তৈরি আছে এই বাহুটা কিন্তু আমরা মধ্য মানে কোণকে সমদ্বিখণ্ডক করার সময় করছিলাম। এখন আমরা কি করি, এই যে বাহুটা আছে সেটাকে আমরা ধীরে ধীরে ইনক্রিজ করি, ইনক্রিজ করতে করতে আমরা যাচ্ছি। তারপরে এই যে বাহুটা আছে অর্থাৎ পিএম বাহু, পিএম বাহু সমান্তরাল একটা বাহু, এই পিএম বাহু যেরকম তৈরি হয়েছে সেটা আমরা সমান্তরাল করতে চাই। ধরলাম তারা যে বিন্দুতে মিলে সেই বিন্দুটার নাম দিলাম হলো টি। তাহলে কি করলাম, এই কিউপি বাহু এটাকে ইনক্রিজ করলাম এমনভাবে যেন, অর্থাৎ এই বাহুটা ইনক্রিজ হচ্ছে, এই বাহুটাকে ইনক্রিজ করলাম, আবার এর সাথে এইখানে এই পি বিন্দু থেকে স্টার্ট করব। পি এম, এমপি যে বাহুটা আছে এই বাহুর সমান্তরাল একটা রেখা ক্রিয়েট করলাম। তাহলে এই যে দুইটা বাহু করলাম, ড্র করা যে বাহু দুইটা এটাকে আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এই যে আমাদের এখানে আমাদের এটা নতুন একটা কালার, এই দুইটা কিন্তু আমাদের নতুন ড্রয়িং করলাম, এটা আমাদের আগে জ্যামিতিতে ছিল না, প্রশ্নে ছিল না, আমরা করে নিলাম। সেটা কিভাবে করলাম আরেকবার তোমাকে রিপিট করি। এই কিউপি যে বাহু আছে এটা সামনের দিকে আগাতে থাকলাম,
একই সরলরেখা বরাবর। আর আর বিন্দুতে কি করলাম, এইখানে যে আর বিন্দুটা আছে সেখান থেকে আমি এই যে আমাদের পি এম রেখা আছে, এটা সমান্তরাল একটা রেখা আঁকলাম। এই সমান্তরাল একটা রেখা আঁকবো, যেহেতু এটা আমাদের উপপাদ্য, তাহলে তোমার একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার দরকার নেই, মোটামুটি একটা আইডিয়া করে দিলেই হবে। এইটুকু আমি ড্র করলাম। ড্র করে তাহলে এখন নতুন একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজের মধ্যে আমরা কি কি দেখতে পাই? প্রথম দেখতে পাই, তুমি আলাদা আলাদা করে চিন্তা করো, যে এইটা একটা সরলরেখা, আমাদের পি এম, এটা একটা সরলরেখা। এই সরলরেখাতে আমাদের কি আছে, যে এই রেখাটা আর হলো এই রেখাটা, এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। ইনফ্যাক্ট আমি এই নিচের ভূমিটা না নিলেও পারতাম। তাহলে এইটা খেয়াল করো, এটা কোন বিন্দু? এটা কিন্তু আমাদের এম বিন্দু, আর এটা হলো আমাদের আর বিন্দু। তো এটা হলো পি বিন্দু, আর এটা হলো আমাদের টি বিন্দু। এইটুক থাক। এই যে রেখা দুইটা আছে, এই রেখা দুইটাতে কি আমাদের পি আর, এটা আমাদের ছেদক না? এই রেখার ছেদক যেটা আছে, ছেদকটা থেকে যদি আমি এখানে রেড কালার দিয়ে মার্ক করি, তো এই যে আমাদের ছেদ করলো, তাহলে আমাদের পি এম এবং আর টি এই দুইটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কেন? আমরা নিজেরা ড্র করছি, মাত্র ড্র করলাম। আর পি আর এখানে ছেদক। তো যদি দুইটা সমান্তরাল রেখাকে অন্য কোনো সরলরেখা ছেদ করে, তাহলে বলতে পারি না এই কোণ দুইটা পরস্পর সমান, একান্তর কোণ দুইটা পরস্পর সমান। তার মানে এইখানে এই যে আমি এখানে দিলাম থেটা, এই থেটা আর এই থেটা, এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে আমি বলেই নিতে পারি এই কোণটা থেটা আর এই কোণটা থেটা, এই কোণটা দুইটা পরস্পর সমান। এখন খেয়াল করে দেখো তো, যে এই কোণ আর এই কোণ পরস্পর সমান না? আমরা নিজেরা বলেছিলাম পি এম বাহুটা টোটাল যে পি কোণটা আছে, টোটাল পি কোণকে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে এইটা যদি থেটা হয়ে থাকে, তাহলে এটাও আমাদের থেটা, এই দুইটা পরস্পর সমান। তাহলে এই কোণটা থেটা হলে এটা থেটা, আমি ধরে নিচ্ছি সুবিধার্থে, সেটা 10, 20, 40 ডিগ্রি, 80 ডিগ্রি যাই হোক, এটা আমরা একটা কোণ ধরে নিলাম। জ্যামিতির নিয়ম অনুসারে এইটা যেহেতু দুইটা, দেখো এইটা আমাদের একান্তর কোণ পরস্পর সমান, ধরে নিলাম এটা থেটা, তাহলে এটাও থেটা। তাহলে এই দুইটা যদি থেটা হয়, এটা অটোমেটিক থেটা হবে। এইটার সাথে এর সম্পর্ক নাই, সম্পর্ক মূলত এই দুইটা পরস্পর সমান। তাহলে এটাকে যদি আমি থেটা দেই, তাহলে এটাকে থেটাই দিতে হবে। তাহলে এই পর্যায়ে আমাদের গেল, আমরা একটা প্রমাণ পেলাম। সাথে আর একটা জিনিস খেয়াল করো, এইটা আমাদের একটা সরলরেখা। এই সরলরেখাটা কি? এই যে আমাদের এখানে কিউ বিন্দু ছিল, এটা হলো আমাদের কিউ বিন্দু। তারপরে এখানে আমাদের টি বিন্দু, মানে এই যে টি বিন্দুটা এখানে, এটা লিখলাম। এই মাঝখানে মনে করো এটা আমাদের পি বিন্দু আছে। তাহলে আমি কি করলাম, এই যে কিউটি যে বাহুটা আছে সেই বাহুটা ড্র করলাম। এই কিউটি বাহুর উপর একটা পি বিন্দু আছে, সেটাও ড্র করলাম। এইখানে আর কি কি আছে? টি বিন্দু দিয়ে একটা সরলরেখা আছে, যেটার নাম হলো আমাদের আর, এই যে এই আরটা। আর পি বিন্দুতে একটা সরলরেখা আছে, যেটা হলো আমাদের এম, এই আমাদের এম, এইটা আমাদের আছে। তো এখন খেয়াল করে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, একটা সরল রেখার উপরে দুইটা রেখা সমান্তরাল। এই যে দুইটা আছে, অর্থাৎ পি এম এবং টি আর, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। কোনো রেখার উপরে দুইটা রেখা যদি সমান্তরাল থাকে, তাহলে অনুরূপ কোণ দুইটা সমান হবে। তার মানে এইখানে আমাদের যে কোণ তৈরি হবে, এইখানে আমরা একই কোণ তৈরি হবে, অনুরূপ কোণ দুইটা পরস্পর সমান। তো এই কোণের নাম এই যে কিউপিএম, কিউপিএম এর নাম আগে থেকে আমরা থেটা দিয়ে রাখছি। তার মানে এইটা যদি আমাদের থেটা হয়, তাহলে এই কোণটা যেহেতু দুইটা পরস্পর সমান, তাহলে এটা আমাদের থেটা হবে। এইটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমি আরেকবার তোমাকে রিপিট করব, তুমি একবার খেয়াল করে দেখো। এবার আমি শুধুমাত্র এই ত্রিভুজটাকে খেয়াল করব। সেটা হলো আমাদের শুরুতে যে ত্রিভুজটা ছিল, শুরুতে ত্রিভুজটা হলো এরকম একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাকে আমরা কি করলাম, এই বাহুটাকে ইনক্রিজ করে সামনের দিকে গেলাম, আর এইখান থেকে এই যে আমাদের বাহুটা ছিল, যেটাকে বলতাম পি এম বাহু, অর্থাৎ পি কোণের সমদ্বিখণ্ডক, এই বাহু সমান্তরাল আমরা এই এখানে একটা বাহু দিয়ে দিলাম। আমরা শুরুতেই বলে নিলাম যে এই কোণটা থেটা, এটা থেটা। আমি উল্টা দিক থেকে আসছি এবার, কারণ প্রশ্নে বলে দেওয়া ছিল এই বাহুটা সমান 2 ভাগে ভাগ করছে। এবার আমি আলোচনা করছি কি, যে আমাদের এই যে পি এম বাহুটা আছে আর এই যে আমাদের টি আর বাহুটা আছে, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। কেন সমান্তরাল? অঙ্কনে গিয়ে আমি নিজে বলছি সমান্তরাল। তো সমান্তরাল হলে একান্তর কোণ দুইটা পরস্পর সমান, তাহলে এই একান্তর কোণ দুইটা পরস্পর সমান। তো এইটাকে যেহেতু থেটা দিয়ে রাখলাম, তাহলে এটা আমাদের থেটা হবে। আবার শুধুমাত্র যদি আমি এইখানে এই কিউ আর হলো টিটাকে ফলো করি, তাহলে কিউটি সরল রেখার উপরে পি এম এবং এইখানে টি আর দুইটা রেখা সমান্তরাল। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। এই দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে এইটা থেটা হলে এটাকেও থেটা দিতে হবে। এবার তুমি শুধুমাত্র এই ত্রিভুজের দিকে ফোকাস করো। এটা এমন একটা ত্রিভুজ যার দুইটা কোণই থেটা। তো যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা কোণ আমরা কি বলতাম, সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান হয়। এই কথাটাকে উল্টা করে বললে, কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ অথবা দুইটা কোণ যদি সমান হয়, তাহলে ওই যে দুইটা কোণ সমান আছে, তাহলে ওইটার যে দুই বাহুর সাথে দুইটা কোণই আছে, সেটাকে ভূমি ধরে বাকি দুইটা বাহুকে আমরা পরস্পর সমান বলতে পারি। অর্থাৎ এইখানে এই ত্রিভুজে আমাদের এখানে বলতে পারি পি আর যে বাহুটা আছে, আর এটা হলো টি বিন্দু, আর হলো আমাদের পিটি
এই দুইটা বাহু আমাদের পরস্পর সমান। তাহলে আপাতত এইটুকের মধ্যে আলোচনা, এইটুকু দরকার ছিল, পি আর এবং পিটি এই দুইটা পরস্পর সমান। মাথায় রেখো, আমি এখানে দাগ মুছে যাবে যে এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান, এটা কিন্তু তুমি স্বীকার করলে, কারণ আমরা প্রমাণ করে দিলাম এই দুইটা বাহু পরস্পর সমান। এবার আমি একটা ত্রিভুজ অন্যভাবে আঁকি, যে আমরা এরকম পড়ছি না যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের যদি আমি একটা বাহুর সমান্তরাল কোনো বাহু আঁকি, এই যে এটাকে ধরে নিলাম, এইটা সমান্তরাল আর একটা বাহু আঁকলাম, তাহলে কি করলাম, এইটা সমান্তরাল আর একটা বাহু আঁকলাম। হ্যাঁ, অন্যভাবে করা যায়, এটাকে কি করলাম, ভিতরে ত্রিভুজটার ভিতরে আমি কোনো বাহু সমান্তরাল একটা বাহু এঁকে নিয়েছি, আমি ত্রিভুজের বাইরেও সমান্তরাল আঁকতে পারতাম। তো এইটা আমাদের দুইভাবে, আমাদের কিন্তু একটা উপপাদ্য ছিল যেখানে আমরা ভিতরে বাইরে, ভিতরে এবং বাইরে যে কোনো দিকে সমান্তরাল যদি বাহুটা হয়, তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে এই জায়গায় যে বাহুগুলোর অনুপাত আছে, এই বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। তাহলে সেই শর্ত অনুসারে আমি যে নামগুলো আছে, নামগুলো আমি আলাদা করে দিচ্ছি যাতে দেখতে আমার বুঝতে ইজি হয়। তো এই যে আমি নতুন বাহুটা আঁকলাম, খেয়াল রাখো নতুন বাহুটা কার মতো করে আঁকছি, আমি প্রয়োজনে আলাদা করে একটা মার্ক দিয়ে দেই। সেটা হলো এই নিচের যে ভূমিটা আছে, যেটা আমি ব্ল্যাক কালার করলাম, এই বাহু সমান্তরাল আমি এই বাহুটা আঁকলাম, এটা কিন্তু সমান্তরাল করে আঁকছি। তো সমান্তরাল যদি কোনো রেখা আঁকা হয়, তাহলে এই নতুন রেখা, তাহলে এখন এই বাহুটাকে, টোটাল এই বাহুটাকে আমাদের দুইটা ভাগে ভাগ করলো, এটা হলো এ, এটা হলো বি, ধরে নিচ্ছি যে এইটুক হলো এ আর এইটুক হলো বি, এইটুক ধরে নিলাম। আবার একইভাবে এই বিন্দুটা, এইটাকে ধরলাম সি আর এইটুকে ধরলাম হলো ডি। তাহলে আমাদের যেটা বুঝতে পারছি, নতুন সরলরেখাটায় ত্রিভুজের সাইডের দুইটা বাহু, সেই দুইটাকে 4 ভাগে ভাগ করলো। এবার আমরা বলতেই পারি যে এ ডিভাইডেড বাই বি সমান হলো সি ডিভাইডেড বাই ডি, অর্থাৎ এই অনুপাত যে আছে, এই অনুপাত দুইটা পরস্পর সমান। যেটা আমরা পড়েছিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে যে দুইটা বিন্দুতে ছেদ করে, অর্থাৎ নতুন যে আমাদের বাহুকে খণ্ডিত করলো, এই খণ্ডিত অংশগুলোর অনুপাত আমাদের পরস্পর সমান হবে। তো সেই সমান থেকে তাহলে এখন আমরা বলতে পারি যে ত্রিভুজটা, এবার তুমি খেয়াল করবে কিভাবে, শুধুমাত্র যতটুকু আমি মার্ক করব শুধু সেটুকু খেয়াল করো, যে এই ত্রিভুজের বাকিগুলো দাগগুলো আপাতত কিছুক্ষণের জন্য তুমি স্কিপ করে নাও, আমি এটা দিয়ে নিলাম। তাহলে এইটা একটা ত্রিভুজ, আমার যে এখানে এই ভিতরে যে ব্ল্যাক কালার আছে এটাকে তুমি ইগনোর করো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের এই যে আমাদের বাহুটা, এই বাহুটা আমরা কিন্তু বলেই নিয়েছি ড্রয়িং এর সময়, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল আমরা নিজেরা ড্র করছি। তাহলে একটা ত্রিভুজে আমাদের এইরকম একটা ত্রিভুজে আমাদের এই দুইটা বাহু যদি সমান্তরাল হয়, তাহলে এইখানে এই বাহুটা টোটাল আমাদের কিউ, আর এখানে যে টি আছে, কিউ টু বাহু কয় ভাগে ভাগ হয়েছে, আমাদের একটা হলো পি কিউ আর একটা হলো পিটি, এই দুই ভাগে ভাগ হয়েছে। একইভাবে এই যে বাহুটা আছে, এটাকে কি ভাগে ভাগ হলো, এটা হলো কিউ এম, এটা হলো এম বিন্দু, আর হলো আমাদের এম আর, এটা আর বিন্দু, এই দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে এখন আমি দুইটার মধ্যে কম্পেয়ার করে বলতে পারি না, এখানে বলতে পারি যে পি কিউ ডিভাইডেড বাই পিটি, এই একটা বাহু। আর একটা বলতে পারি কিউ এম এম আর, এটাকে বলতে পারি হলো কিউ এম আর হলো এম আর, এইটা আমি বলতে পারি যে এই অনুপাতটা সমান আমাদের উপপাদ্য অনুসারে। সাথে কি আর কিছু বলা যায়, এখন খেয়াল করে দেখো, পি কিউ বুঝলাম এইটা, তারপরে পিটি সেটা আমাদের এইটা ঠিক আছে। আর একটা কি আছে, এই যে পিটি বাহুটা, এই পিটি যে বাহু আছে, পিটি বাহু কিন্তু আবার পি আর এর সমান। তাহলে পিটি বাহুকে আমি কিন্তু, এই পিটি বাহুকে কিন্তু আমি পি আর বলে দিতে পারি, কারণ আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে আমাদের এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান, অর্থাৎ পিটি সমান আমাদের হলো এম আর, এটা আমরা প্রমাণ করেছিলাম। এই ইনফরমেশনগুলো এবার আমরা সরাসরি দেখি, আমরা যেভাবে লিখেছি। এই যে লাইনটা আমরা কিউ এম ডিভাইডেড বাই এম আর, পি কিউ ডিভাইডেড বাই পি আর, এইটা যদি হয় তাহলে পি কিউ ইকুয়াল আমাদের পি আর, এই বাহুগুলোকে আমরা প্রমাণ করতে পারি। তাহলে সেভাবে আমরা প্রমাণ করে দিলাম যে পি কিউ অনুপাত পি আর, আর হলো কিউ এম ইন্টু আমাদের এম আর, এইভাবে আমরা এই প্রশ্নটা প্রমাণ করতে পারি। তোমাকে সর্বশেষ একটা সামারি আমি দিয়ে দেই। ম্যাথের শুরুতে আমরা প্রমাণ করেছিলাম যে আমাদের এই যে এই বাহুটা, যেটা এখানে দেওয়া আছে পিটি এবং হলো পি আর, এই দুইটা বাহু পরস্পর সমান। আর আমরা উপপাদ্য থেকে প্রমাণ করেছিলাম যে আমাদের এইখানে এই যে টোটাল বাহুটা আছে, এই বাহুটা দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে, যেটা হলো আমাদের একটা হলো পি কিউ আর একটা হলো আমাদের পিটি। আর একইভাবে আমাদের এই যে নিচের বাহুটা আছে, নিচের বাহুটা দুই খণ্ডে বিভক্ত হয়েছে, একটা হলো কিউ এম, এটা লিখলাম হলো কিউ এম, আর একটা হলো আমাদের এম আর, একটা হলো এম আর, এইটা। কিন্তু আমরা যেহেতু প্রমাণ করেছিলাম যে যার নাম হলো পিটি, তাকে আমরা পি আর বলতে পারি, আমরা এই ম্যাথে শুধু পি আর এর পরিবর্তে পিটি বসিয়ে দিয়েছি, আমাদের অ্যান্সারটা হয়ে গিয়েছে। তো এভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। আমরা সর্বশেষ এই
সৃজনশীলের পরবর্তী কোশ্চেনটা দেখব গ নাম্বার। সেখানে বলা ছিল দুইটা ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটা কেমন? PQR এবং EDF, অথবা তুমি DEF ও বলতে পারো, একটা বললেই হবে। প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই লিখো। ত্রিভুজের বেলায় যদিও সমস্যা নাই, কোনটাকে এক্স্যাক্টলি বলতে হবে। এই দুইটা সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী দেওয়া আছে কিন্তু সর্বসম কিন্তু দেওয়া নাই। এই দুইটা সদৃশকোণী ত্রিভুজের মধ্যে এখানে দেওয়া আছে কি, ত্রিভুজদ্বয়ের মধ্যে আমাদের অনুরূপ বাহু যেটা আছে QR এবং EF, এই দুইটা আমাদের অনুরূপ দেওয়া আছে। প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, সেটা হবে QR স্কোয়ার EF স্কোয়ার। এই দুইটা খেয়াল রেখো যে এটা হলো সদৃশকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে দুইটা অনুরূপ বাহু, এই দুইটার সাথে মানে কম্পেয়ার কি, আমরা দুইটা সদৃশকোণী ত্রিভুজ অর্থ এটা না যে আমাদের এই বাহু সমান এই বাহু, একটা সিকোয়েন্স আছে, এইটার ভূমি সমান এটার ভূমি, তারপরে এই ভূমির সাথে এই সাইডে যে বাহুটা আছে সেই সাইডে বাহু এরকম হবে। এটা তিনটা ইন্ডিভিজুয়াল আমাদের বাহুগুলো পরস্পর সমান, এখানে একটা বাহুর কথা উল্লেখ করে দিয়েছে। এখন আমাকে প্রমাণ করতে হবে এই দুইটার ক্ষেত্রফলের অনুপাতটা হবে এই যে দুইটা বাহু অনুরূপ দেওয়া ছিল এদের বর্গের অনুপাতের সমান, এটা দেওয়া আছে। তো আমরা শুরুতেই যেটা করব সেটা হলো যে অঙ্কনের সময় আমাদের ত্রিভুজ যেটা আছে, এইখানে ত্রিভুজটা আমি রেড কালারে ড্র করি। আমাদের এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ যেটা এখানে দেব হলো আমাদের P, এটা হলো আমাদের Q, এটা হলো আমাদের R, এইটা হলো আমাদের G বিন্দু। তো এই যে আমাদের বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোতে কি করব, এই বিন্দুগুলো, এই ত্রিভুজটা আর আমাদের এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আমি শুধু এখানে উচ্চতাটা এঁকে নিলাম। এই ত্রিভুজের উচ্চতা এটা হলো আমাদের D আছে, এটা H দিলাম। অর্থাৎ দুইটা আমাদের ত্রিভুজের উপরে QR এবং EF এর উপরে যথাক্রমে PG এবং HM লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করা কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু থেকে শীর্ষ পর্যন্ত আমি অন্য বাহুতে যদি আমি লম্ব অঙ্কন করি, এই লম্বটা সবসময় কি হবে, যে বাহু থেকে আমি অঙ্কন করছি সেটাকে ভূমি বিবেচনা করে অপর বাহুর পর্যন্ত উচ্চতা বোঝাচ্ছে। তার মানে এখানে আমরা বোঝাচ্ছি যে আমরা এখানে QR এটাকে ভূমি বিবেচনা করে PQ হলো লম্ব, এখানে আমরা EF এটাকে ভূমি বিবেচনা করে HD এটা হলো লম্ব। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আর এখানে লম্বটাই হলো উচ্চতা। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করতে পারবো। আমরা ক্ষেত্রফল নিয়ে কেন আলোচনা করব, কারণ প্রশ্নে আমাদের বলেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বলতে ত্রিভুজের ক্ষেত্রফলই বোঝায়, ক্ষেত্রফলটার অনুপাতটা হবে এদের বর্গের বাহুর বর্গের অনুপাতের সমান। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ওদের বাহুর সাথে আমরা কম্পেয়ার করে বোঝাবো। সাইডে আমি ছোট করে ত্রিভুজটা এঁকে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এই ত্রিভুজটাতে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের PQR, আমি যদি প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করি, ত্রিভুজের ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে, আমরা 9 10-এ প্রায় 7টার মতো সূত্র শিখে থাকি। তো এখানে যেহেতু আমাদের বাহু নিয়ে আলোচনা করতে হবে, বাহুর সাথে সম্পর্ক করেই করব, তাহলে আমি বলে দিলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। একইভাবে এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হলো আমাদের QR আর এখানে ভূমি হলো আমাদের EF। তাহলে প্রথম ত্রিভুজ যেটা আছে এটার ক্ষেত্রফলকে দাঁড়ায় হলো আমাদের হাফ ইন্টু EF ইন্টু HD, এখানে আমাদের দাঁড়ায় হাফ ইন্টু আমাদের ভূমি গুণন ক্ষেত্রফল যেটা আছে, এখানে ভূমি হলো আমাদের EH আর উচ্চতা হলো আমাদের DH, এটা হলো আমাদের ভূমি হলো EF আর উচ্চতা হলো DH, এই হলো আমাদের ক্ষেত্রফল দাঁড়ায়। এখন এই ক্ষেত্রফল দুইটা আমি যদি এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটার অনুপাত করি, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে, ত্রিভুজ যেটা আছে আমাদের, যদি এই ত্রিভুজটা নেই যে PQR, তাহলে প্রথমে PQR নিলাম। PQR এর রাইট সাইডে কি ছিল, অর্থাৎ এই যে দুইটা আমাদের ক্ষেত্রফল আছে, এই দুইটা ক্ষেত্রফলের অনুপাতিত বের করতে হবে। সেই অনুপাতটা একটা নির্দিষ্ট রেজাল্টের সাথে, নির্দিষ্ট বাহুর সাথে সম্পর্ক করে দেখাতে হবে। তো এই দুইটা ক্ষেত্রফল আগে লিখলাম যে আমাদের PQR যখন আছে, PQR এর আমাদের রাইট সাইড কি ছিল, ক্ষেত্রফলটা হলো আমাদের হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। একইভাবে ত্রিভুজ আমাদের DEH এর ক্ষেত্রফলটা আসলো হলো আমাদের এইরকম, এই ক্ষেত্রফল দুইটা আসলো। এর মধ্যে আমরা কি কি করতে পারি, প্রথমে আমরা হাফ হাফ কেটে দিতে পারি, এই হাফ হাফটা বাদ চলে গেল, থাকলো কি QR ইন্টু PG EF ইন্টু আমাদের DH। এইখানে আমি খেয়াল রেখো আমাদের PG আর হলো DH, এই দুইটা হলো আমাদের উচ্চতা। তো আমরা একটা কাজ করি, এই একই জিনিসকে আমি এই দুইটাকে এই জায়গায় রাখলাম, আর PG আর DH এটাকে আমি এই পাশে রাখলাম। এটা কেন করলাম, উচ্চতা দুইটাকে এক সাইডে করলাম আর বাহুগুলোকে একসাথে করলাম। উচ্চতা দুইটা হলো আমাদের দুইটাতে এক্সপ্রেস করতে হবে, আর এই দুই বাহুর মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তো সেজন্য আমি এরকম রেখে আপাতত এটা সমীকরণ 1 সমীকরণ আকারে রাখতে পারো, সমীকরণ ছাড়াও রাখতে পারো। খেয়াল রেখো যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই পর্যন্ত আসছে, এটা আমি রেখে দিলাম। এরপরে ধাপ 2তে এসে দেখি, এই যে আমাদের ত্রিভুজ এখানে আছে PQG, প্রথম যেটা আছে ছোট ত্রিভুজ যেটা PQG, এই দুইটা ত্রিভুজে, অর্থাৎ এইখানে আমি টিক চিহ্ন দিলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। আর একটা ত্রিভুজ কি বললো, DEH। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে সেটা আমরা খেয়াল করব। প্রথম মিলটা দেখি, যেহেতু বলে দিয়েছে এটা হলো অনুরূপ ত্রিভুজ,
অনুরূপ ত্রিভুজ যদি হয় তাহলে এইখানের আমার এখানে এই যে ই সংলগ্ন আমাদের কিউ আর এবং ইএফ এরা কিন্তু অনুরূপ বাহু ছিল। অনুরূপ বাহু যদি হয় তাহলে কিউ আর এর সাথে যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণ পরস্পর সমান, আর এই কিউ আর এর সাথে এই যে দুইটা কোণ আছে ইএফ এর সাথে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ পরস্পর সমান। হ্যাঁ, এখানে এই দুইটা কোণও পরস্পর সমান, এটা আমাদের আপাতত কনসার্ন না, কারণ টিক চিহ্ন দেওয়া যে অংশ দুইটা আছে এই দুইটা ত্রিভুজ দিয়ে যেহেতু আমরা কাজ করব, তাহলে এখন আমরা বলতে পারি এই দুইটা কোণ আমাদের পরস্পর সমান। এর সাথে আরো কি বলতে পারি, আরো বলতে পারি আমরা কোণটা এখানে এঁকে নেই। এই দুইটা ত্রিভুজের মধ্যে শুরুতে আমরা বলে নিচ্ছি যে আমাদের কিউ কোণ এবং ই কোণ এই দুইটা কোণ পরস্পর সমান। এর সাথে আবার দেখো আরো কিছু কথা বলা আছে যে এই দুইটার সাথে আরো কি কোণ আছে, যে জি কোণ এবং এইচ কোণ এই দুইটা কোণ আমাদের সমান। অর্থাৎ এই পাশের, আমি কিন্তু এই দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, এই পাশে আমাদের 90 ডিগ্রি, হ্যাঁ এই পাশেও 90 ডিগ্রি আছে, ওইটা আপাতত আলোচনা করব না, বাট এই 90 ডিগ্রি, এই দুইটা 90 ডিগ্রি পরস্পর সমান। কেন এটা 90 ডিগ্রি? কারণ যেহেতু আমরা উচ্চতায় গেছি, উচ্চতা মানেই হলো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে হবে। তাহলে এই ত্রিভুজের যেহেতু দুইটা কোণ পরস্পর সমান, তাহলে তৃতীয় কোণ যে সমান হবে এটা নিয়ে আর আমাদের কোনো হেজিটেশন নাই। তাহলে আমরা বলতে পারি এই যে তৃতীয় কোণ আছে এই কোণ যেটা, এই কোণটা আমাদের পরস্পর সমান হবে। এখন যদি এইটুক সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজ, তাহলে যেহেতু আমাদের একটা সদৃশ কোণী ত্রিভুজ হলো, অর্থাৎ এই পাশে যে দুইটি চিহ্ন দেওয়া ত্রিভুজ আছে এই দুইটাই যদি আমাদের সদৃশ কোণী ত্রিভুজ হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলোর যে অনুপাত আছে সেই অনুপাতগুলো আমরা পরস্পর সমান বলতে পারি। তাহলে ফাইনালি এখন আমরা কি করতে পারি, ত্রিভুজের মধ্যে কম্পেয়ার যদি করি, ত্রিভুজ পি কিউ জি, অর্থাৎ ত্রিভুজ পি কিউ জি এই ত্রিভুজটা আর হলো ত্রিভুজ ডিইএইচ, ত্রিভুজ ডিইএইচ এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা সদৃশ কোণী তাই সদৃশ যদি হয় তাহলে এখন আমরা বলতে পারি, এবং ওরাই শুধু সদৃশ না, টোটাল ত্রিভুজটা অর্থাৎ আমাদের পি কিউ আর এবং ডিইএইচ এফ এদের মধ্যে আমরা সম্পর্ক করে বলতে পারি, এইখানে বলতে পারি পিজি ডিভাইডেড বাই ডিএইচ, অর্থাৎ দুইটা যে ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের হাইট এইটা আমাদের পরস্পর সমান। পি কিউ বাই ডিই, পি কিউ কোনটা, এই যে আমাদের অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেল দুটো অনুরূপ ছিল এই এক দাগ দেওয়া, এই পাশের যে বাহুটা আর এটার এই পাশের বাহুটা, এই দুইটা বাহু আমাদের পরস্পর অনুরূপ। একইভাবে কিউ আর এবং ইএফ, কিউ আর কোনটা, এই টোটাল বাহুটা আর এখানে ইএফ বাহুটা, এই অনুপাত দুইটা পরস্পর আমাদের সমান, তিনটে অনুপাত পরস্পর সমান, যেহেতু এটা সদৃশ কোণী ত্রিভুজ আছে। এবার আমি চলে যাব হলো একদম প্রথমে যেখানে আমরা একটা অ্যান্সার রেখে দিয়েছিলাম, সেটা কোথায়, এই যে এইখানে। প্রমাণের বেলায় কিন্তু আমাদের কিউ আর এবং ইএফ লাগবে, তাহলে কিউ আর এবং ইএফ এটাকে অপরিবর্তিত রাখবো। এটা শুরু হয়েছে কোথা থেকে, এই যে দুইটা ত্রিভুজ হয়েছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের রেশিও থেকে। তো আমি এবার একটু মার্ক আউট করে দেই, তার মানে এই যে অংশটা, এই অংশটা আমি কি করলাম এখানে রাখলাম, রেখে এই অংশটা রেজাল্ট কোনটা, এইটা রেজাল্ট, এটা 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 হলো আমাদের সিম্পলিফাইড রেজাল্ট। ওই রেজাল্টটা কি করব, কিউ আর এবং ইএফ এটাকে রেখে দিব, কিউ আর এবং ইএফ যেরকমটা আছে আমি কিউ আর বাই ইএফ একদম সেম রেখে দিলাম, ইনটু এইখানে আছে পিজি বাই ডিএইচ, পিজি ডিভাইডেড বাই ডিএইচ। দেখা যায় পিজি বাই ডিএইচ, পিজি বাই ডিএইচ এর পরিবর্তে আমরা পি কিউ বাই ডিও লিখতে পারি, কিউ আর ডিভাইডেড বাই ইএফও লিখতে পারি। তো আমি এখানে এটা না লিখে এইটাকে রিপ্লেস করে আমি কিউ আর ডিভাইডেড বাই ইএফ লিখবো, এই জন্য লিখবো কারণ এই বাহুগুলোর সাথে আমাকে প্রমাণটা করতে বলছে। তাহলে আমাদের এইটা একদম সেম থাকলো, শুধুমাত্র আমাদের এখানে আগে যেটা ছিল, যে এখানে যেটা ছিল ওই মানটা পিজি ডিভাইডেড বাই ডিএইচ, এই পিজি ডিভাইডেড বাই ডিএইচকে আমি শিফট করে লিখলাম কিউ আর ডিভাইডেড বাই ইএফ। তাহলে উপরে কিউ আর মিলে কিউ আর স্কোয়ার, ইএফ মিলে ইএফ স্কোয়ার, এইটাই যদি আমাদের সমান হয় তাহলে অর্থাৎ এখন আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান হলো কিউ আর স্কোয়ার ডিভাইডেড বাই ইএফ স্কোয়ার। তো আমাদের জানি ভাগ মানেই হলো রেশিও, তাহলে এই ভাগ চিহ্নর পরিবর্তে শুধুমাত্র আমি রেশিও চিহ্ন দিলেই আমাদের প্রশ্নটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী আরও আপকামিং যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলোর সমাধানের জন্য আমাদের সাথেই থাকো। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা পর্বে। আল্লাহ হাফেজ।